৪৯তম বিসিএস বিশেষ রাষ্ট্রবিজ্ঞানে থাকা সিলেবাসের সাথে আমাদের পৌরনীতি ও সুশাসন এর সিলেবাস প্রায় মিল। সেই জন্য আমি মনে করি এই পৌরনীতি ও সুশাসনের যে সমস্ত প্রশ্ন বোর্ডে আসছে সেগুলো প্র্যাকটিস করা দরকার। আসুন শুরু করা যাক। প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। সিপাহী বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? সিপাহী বিদ্রোহ 1857 সালে সংগঠিত হয়। সিপাহী বিদ্রোহ 1857 সালে সংগঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন দেশের নাগরিক, কোন দেশের বণিক সংঘ? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড দেশের বণিক সংঘ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের বণিক সংঘ। কত সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়? 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রথম ভারতবর্ষে আগমন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রথম ভারতবর্ষে আগমন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে প্রথম ভারতবর্ষে আগমন করে। সিরাজউদ্দৌলা কত সালে বাংলার নবাব হন? সিরাজউদ্দৌলা 1756 সালে বাংলার নবাব হন। সিরাজউদ্দৌলা 1756 সালে বাংলার নবাব হন। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কত সালে? 1757 সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। 1757 সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয়। ডিভাইড অ্যান্ড রুল নীতি কোন শাসকদের নীতিকে নির্দেশ করে? ডিভাইড অ্যান্ড রুল নীতি কোন শাসকের নীতিকে নির্দেশ করে? সেটা হচ্ছে ইংরেজ শাসক। 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর প্রধান কে ছিলেন? 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর প্রধান ছিলেন লর্ড ক্লাইভ। 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজ বাহিনীর প্রধান ছিলেন লর্ড ক্লাইভ। কোন ইংরেজ শাসক 2 মেয়াদে বাংলার গভর্নর হয়েছিল? রবার্ট ক্লাইভ ইংরেজ শাসক 2 মেয়াদে বাংলার গভর্নর হয়েছিল। রবার্ট ক্লাইভ ইংরেজ শাসক 2 মেয়াদে বাংলার গভর্নর হয়েছিল। কোন চুক্তির বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দিওয়ানি সনদ লাভ করে? এলাহাবাদ চুক্তির বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দিওয়ানি সনদ লাভ করে। এলাহাবাদ চুক্তির বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দিওয়ানি সনদ লাভ করে। 1906 সালে অনুষ্ঠিত বঙ্গভঙ্গ সম্মেলনে উপস্থিত সদস্যগণ যে সিদ্ধান্তে পৌঁছায় তা হলো 1 আর 3। 1905 সালে সংগঠিত বঙ্গভঙ্গের প্রতি সমর্থন আর মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক দল গঠন। এরপর হচ্ছে 13 নম্বর, মুঘল সম্রাট বাহাদুর শাহের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করায় 1 আর 3, সেটা হচ্ছে বাংলার নবাব ক্ষমতাহীন দায়িত্ব পালন করত আর কোম্পানি লাভ করত দায়িত্বহীন ক্ষমতা। ভারতীয় কাউন্সিল আইন 1861। ভারতীয় কাউন্সিল আইন 1861 অনুসারে গভর্নর জেনারেল শাসন পরিষদ কতজন সদস্যের সমন্বয়ে গঠিত ছিল? গ 5 জন। ভারতীয় কাউন্সিল আইন 1861 অনুসারে গভর্নর জেনারেলের শাসন পরিষদ 5 জন সদস্য সমন্বয়ে গঠিত ছিল। তাহলে ভারতীয় কাউন্সিল আইন 1861 5 জন। কোন আইন দ্বারা বাংলা অঞ্চলকে প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ভারত কাউন্সিল আইন 1861 আইনের দ্বারা বাংলা অঞ্চলকে প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভারতীয় কাউন্সিল আইন 1861 আইনের দ্বারা বাংলা অঞ্চলকে প্রদেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1861 সালে ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে ভারত কোণ ব্যবস্থার জন্ম হয়? 1861 সালে ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে ভারতে প্রতিনিধিত্বশীল ব্যবস্থার জন্ম হয়। 1861 সালে ভারতীয় কাউন্সিল আইনের মাধ্যমে ভারতে প্রতিনিধিত্বশীল ব্যবস্থার জন্ম হয়। 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যবস্থাপক কাউন্সিলে মনোনয়ন পেতেন
1, 2, 3 সব হবে ভারতীয় যুবরাজ বিপুল সম্পত্তির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যবস্থাপক কাউন্সিলে মনোনয়ন পেতেন ভারতীয় যুবরাজ বিপুল সম্পত্তির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এরপর হচ্ছে ভারতীয় কাউন্সিল আইন 1892। কোন আইনের দ্বারা ভারতবর্ষে প্রথমবারের মতো নির্বাচন নীতি গৃহীত হয়? তাহলে এই নির্বাচনটা আসছে 1892 থেকে। ভারতীয় কাউন্সিল আইন 1892 এর দ্বারা ভারতবর্ষে প্রথমবারের মতো নির্বাচন নীতি গৃহীত হয়। 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন দ্বারা ভারতবর্ষে প্রথমবারের মতো নির্বাচন নীতি গৃহীত হয়। 1892 সালে ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী কেন্দ্রীয় পরিষদে মোট কত ভাগ বেসরকারি সদস্য হতো? 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী কেন্দ্রীয় পরিষদের মোট 5/2 অর্থাৎ ঘ নম্বরটা 5/2 বেসরকারি সদস্য হতো। 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী কেন্দ্রীয় আইন পরিষদের সদস্যগণ সরকারের কোন বিষয়ে আলোচনার সুযোগ পেত? অর্থনৈতিক বিষয়ে। 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী কেন্দ্রীয় আইন পরিষদ সদস্যগণ সরকারের কোন বিষয়ে আলোচনার সুযোগ পেত? অর্থনৈতিক বিষয়ে। এরপর হচ্ছে আমাদের 21 নম্বর। 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী প্রাদেশিক আইনের সদস্যগণ কোন বিষয়ে প্রশ্ন সরকারকে করতে পারত? 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী প্রাদেশিক আইনের সদস্যগণ জনস্বার্থ বিষয়ক প্রশ্ন সরকারকে করতে পারত। 1892 সালের কাউন্সিল আইনকে বলা হয় এটা হচ্ছে 2-3 হবে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার প্রাথমিক ধাপ সংসদীয় সরকারের ভিত্তিস্বরূপ। 1892 সালের কাউন্সিল আইনকে বলা হয় প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার প্রাথমিক ধাপ সংসদীয় সরকারের ভিত্তিস্বরূপ। এরপর হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। জাতীয় কংগ্রেস ভারতীয় হিন্দু জনগণের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদী চেতনা সৃষ্টিতে প্রাথমিক পর্যায়ে কোন ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেন? সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতীয় হিন্দু জনগণের মধ্যে ভারতীয় জাতীয়তাবাদী চেতনা সৃষ্টিতে প্রাথমিক পর্যায়ে কোন ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেন? তিনি হচ্ছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্যই হবে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। এখানে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্যই হবে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। এখানে প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এখানে হবে 1, 2, 3 সব 1885 সালের 28 ডিসেম্বর সরকারি পৃষ্ঠপোষকতায় বোম্বাই শহরে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালের 28 ডিসেম্বর সরকারি পৃষ্ঠপোষকতায় বোম্বাই শহরে। বঙ্গভঙ্গ 1905, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। বঙ্গভঙ্গ সংগঠিত হয় কত সালে? আর 1905 সালে। বঙ্গভঙ্গ সংগঠিত হয় কত সালে? 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, লর্ড কার্জন। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? লর্ড কার্জন। নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী এটা হচ্ছে কত? 29। স্থাপিত হয় কোথায়? সেটা হচ্ছে গ, ঢাকায়। নবগঠিত পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী স্থাপিত হয় কোথায়? ঢাকায়। বঙ্গভঙ্গের পর লর্ড কার্জন ঢাকাকে কী হিসেবে চিহ্নিত করেন?
শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। বঙ্গভঙ্গের পর লর্ড কার্জন ঢাকাকে কী হিসেবে চিহ্নিত করেন? শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। 1905 সালের বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটি? 1905 সালের বঙ্গভঙ্গের প্রধান কারণ কোনটি? সেটা হচ্ছে খ, প্রশাসনিক। কত সালে? আমরা সবাই জানি 1911 সালে। বঙ্গভঙ্গ রদ ঘোষণার মূল কারণ কোনটি? সেটা হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন। বঙ্গভঙ্গ রদ ঘোষণার মূল কারণ কোনটি? বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন। বঙ্গভঙ্গের মূল্যায়ন হিসেবে যৌক্তিক হলো বঙ্গভঙ্গের মূল্যায়ন হিসেবে যৌক্তিক হলো গ হচ্ছে 2, 3। তাহলে ব্রিটিশদের বাক করো শাসন করো নীতির বিজয়, মুসলিম লীগের জন্ম। বঙ্গভঙ্গের মূল্যায়ন হিসেবে যৌক্তিক হলো ব্রিটিশদের বাক করো শাসন করো নীতির বিজয় আর মুসলিম লীগের জন্ম। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের অংশ ছিল 1, 2, 3 স্বদেশী আন্দোলন, বিলাতি দ্রব্য বর্জন এবং কংগ্রেস সমর্থন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের অংশ ছিল স্বদেশী আন্দোলন, বিলাতি দ্রব্য বর্জন এবং কংগ্রেসের সমর্থন। এটা আমি পড়ছি না 34, 37, কারণ এই টাইপের প্রশ্ন তেমন একটা হয় না। 38 লাগবে না, 40 দেখা যাক। 38 থেকে 40 পর্যন্ত সেম। এরপরে দেখা যাক মুসলিম লীগ। 1906 ভারতীয় মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ হয় কেন? সেটা হচ্ছে গ, মুসলমানদের অধিকার আদায়ের জন্য। ভারতীয় মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ হয় কেন? মুসলমানদের অধিকার আদায়ের জন্য। সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ গ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগের গঠনের প্রস্তাবকারী কে ছিলেন? এখানে মুসলিম লীগের গঠনের প্রস্তাবকারী কে ছিলেন? এটা হচ্ছে গ আনসার। তাহলে নবাব স্যার সলিমুল্লাহ। মুসলিম লীগ গঠনের প্রস্তাবকারী ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। মুসলিম লীগ গঠনের প্রস্তাবকারী ছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। এরপর হচ্ছে ব্রিটিশ সরকার মুসলমানদের আলাদা সংগঠনে উৎসাহ দেন কেন? ব্রিটিশ সরকার মুসলমানদের আলাদা সংগঠনে উৎসাহ দেন কেন? খ, কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাবের জন্য। ব্রিটিশ সরকার মুসলমানদের আলাদা সংগঠনে উৎসাহ দেন কেন? কংগ্রেসের প্রতি বিরূপ মনোভাবের জন্য। মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল 2 এবং 3। ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য নিশ্চিত করা, মুসলমানদের রাজনৈতিক দাবি দাওয়া উত্থাপন করা। মুসলিম লীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য নিশ্চিত করা আর মুসলমানদের রাজনৈতিক দাবি দাওয়া উত্থাপন করা। এরপর হচ্ছে মোরলি মিন্টো, এখানে মরলে দিছে। মোরলি মিন্টো সংস্কার আইন 1909। মোরলে মিন্টো সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য হল মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন। মোরলে মিন্টো সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য হল মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন। মোরলে মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়? মোরলে মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়? খ, 1909 সালে। মোরলে মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়? 1909 সালে। মোরলে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনের পরিষদ সদস্য সংখ্যা কতজন করা হয়? গ, 69 জন। মোরলে মিন্টো সংস্কার আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কতজন করা হয়? 69 জন। ভারতকে সাহিত্য শাসন দানের প্রতি ব্রিটিশদের উত্থাপিত করেছিল কোনটি? গ, প্রথম মহাযুদ্ধে ভারতবাসীর সহযোগিতা। ভারতকে সাহিত্য শাসন দানের প্রতি ব্রিটিশদের উদ্দীপিত করেছিল কোনটি? প্রথম মহাযুদ্ধে ভারতবাসীর সহযোগিতা। ভারতবাসীর নিকট ক্ষমতা হস্তান্তরের দায়-দায়িত্ব কার উপর অর্পণ করা হয়? ব্রিটিশ পার্লামেন্ট। ভারতবাসীর নিকট ক্ষমতা হস্তান্তরের দায়-দায়িত্ব ব্রিটিশ পার্লামেন্টের উপর অর্পণ করা হয়। মোরলে মিন্টো সংস্কার আইন ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে গ, ভারতীয়দের রাজনৈতিক চেতনা বৃদ্ধি, ভারতীয়দের জাতীয়তাবাদের উন্মেষ,
দায়িত্বশীল সরকারের প্রতি ভারতীয়দের আগ্রহ। মোরেলি মিন্টো সংস্কার আইন ব্যর্থ হওয়ার কারণ ভারতীয়দের রাজনৈতিক চেতনা বৃদ্ধি, ভারতীয়রা জাতীয়তাবাদের উন্মেষ, দায়িত্বশীল সরকারের প্রতি ভারতীয়দের আগ্রহ। 52 এবং 53। এরপরে দেখা যাক ভারতীয় শাসন আইন 1919 বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। ভারত শাসন আইন 1919। বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? বেঙ্গল প্যাক্ট 1923 সালে সম্পাদিত হয়। বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? বেঙ্গল প্যাক্ট 1923 সালে সম্পাদিত হয়। 1919 সালে ভারত শাসন আইনের প্রদেশে হস্তান্তরিত বিষয় কোনটি? শিক্ষা। 1919 সালের ভারত শাসন আইনে প্রদেশে হস্তান্তরিত বিষয় কোনটি? শিক্ষা। 1919 সালে প্রবর্তিত নতুন শাসন ব্যবস্থা ছিল দ্বৈত শাসন। 1919 সালে প্রবর্তিত নতুন শাসন ব্যবস্থা ছিল দ্বৈত শাসন। 1919 সালে প্রবর্তিত নতুন শাসন ব্যবস্থা ছিল দ্বৈত শাসন। 1919 সালের ভারত শাসন আইন অনুযায়ী ক্ষমতা সবচেয়ে বেশি কার ছিল? সেটি ছিল গভর্নর জেনারেল। 1919 সালে ভারত শাসন আইন অনুযায়ী ক্ষমতা সবচেয়ে বেশি কার ছিল? গভর্নর জেনারেলের। 1919 সালের ভারত শাসন আইন অনুযায়ী ক্ষমতা সবচেয়ে বেশি কার ছিল? গভর্নর জেনারেলের। 1919 সালের ভারত শাসন আইন প্রবর্তনের সাথে জড়িত এডউইন মন্টেগু বা লর্ড চেমসফোর্ডের পদমর্যাদা যথাক্রমে কী ছিল? সেটা হচ্ছে পার্লামেন্ট সদস্য। এডউইন মন্টেগু ছিলেন পার্লামেন্ট সদস্য এবং লর্ড চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। প্রশ্নটা বলেছে 1919 সালে ভারত শাসন আইন প্রবর্তনের সাথে জড়িত এডউইন মন্টেগু ছিলেন ভারত সচিব এবং লর্ড চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। তাহলে 1919 সালে ভারত শাসন আইনের প্রবর্তনের সাথে জড়িত এডউইন মন্টেগু ছিলেন ভারত সচিব এবং লর্ড চেমসফোর্ড ছিলেন ভাইসরয়। 1919 সালের ভারত শাসন আইন অনুযায়ী রাজকীয় সম্মতি লাভ করে কখন? 1919 সালের ভারত শাসন আইন রাজকীয় সম্মতি লাভ করে কখন? 23 ডিসেম্বর। 1919 সালের ভারত শাসন আইন অনুযায়ী রাজকীয় সম্মতি লাভ করে 23 ডিসেম্বর। এরপর হচ্ছে 60। 1919 সালের ভারত শাসন আইন দ্বারা প্রবর্তিত কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য সংখ্যা কত? এটা হচ্ছে 12 জন। 1919 সালে ভারত শাসন আইনের দ্বারা প্রবর্তিত কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য সংখ্যা 12 জন ছিল। 1919 সালে ভারত শাসন আইনের দ্বারা আইনসভায় যে চিত্র ফুটে ওঠে তা হলো গ 1 এবং 3 দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। প্রাদেশিক আইনসভা সমূহের 70% সদস্য ছিল নির্বাচিত। দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা আর প্রাদেশিক আইনসভা সমূহের 70% সদস্য ছিল নির্বাচিত আর 30% সদস্য ছিল অনির্বাচিত। 62 এবং 63 লাগবে না। এরপরে হচ্ছে ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935 সালে ভারত শাসন আইনের বিশেষ দিক কোনটি? সেটা হচ্ছে সাহিত্য শাসন। 1935 সালে ভারত শাসন আইনের বিশেষ দিক কোনটি? সাহিত্য শাসন। 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী আইনের সংশোধন ও পরিমার্জনের ক্ষমতা কার হাতে ন্যস্ত করা হয়? ব্রিটিশ পার্লামেন্টের উপর। 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী আইনের সংশোধন ও পরিমার্জনের ক্ষমতা কার হাতে ন্যস্ত করা হয়? ব্রিটিশ পার্লামেন্টের উপর। 1935 সালের ভারত শাসন আইনের বিশেষ দিক হচ্ছে সাহিত্য শাসন এবং 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী আইনের সংশোধন পরিমার্জনের ক্ষমতা ন্যস্ত করা হয় ব্রিটিশ পার্লামেন্টের উপর। এরপর হচ্ছে 66। ভারত শাসন আইনে ভারতীয় উপদেষ্টা মণ্ডলী রহিত করার সাথে কোনটি জড়িত? গ উপদেষ্টার সংখ্যা। ভারত শাসন আইনে ভারতীয় উপদেষ্টা মণ্ডলী রহিত করার সাথে কোনটি জড়িত? উপদেষ্টার সংখ্যা। আচ্ছা, 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশরা প্রশমিত করতে চেয়েছিল
ব্রিটিশরা প্রশমিত করতে চেয়েছিল 1 এবং 2, সেটা হচ্ছে ব্রিটিশদের প্রতি ভারতীয়দের অসন্তোষ, ব্রিটিশদের প্রতি ভারতীয়দের অসন্তোষ, ব্রিটিশদের প্রতি ভারতীয়দের ক্ষোভ। 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশরা প্রশমিত করতে চেয়েছিল ব্রিটিশদের প্রতি ভারতীয়দের অসন্তোষ, ব্রিটিশদের প্রতি ভারতীয়দের ক্ষোভ। তাহলে 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশরা প্রশমিত করতে চেয়েছিল সেটা হচ্ছে ব্রিটিশদের প্রতি 1-3 ব্রিটিশদের প্রতি ভারতীয়দের অসন্তোষ এবং হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দূরত্ব। নিচের চকটি দেখা যাক 69 এবং 70 নং। আমরা জানি 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্যদের মধ্যে অন্যতম হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, রাষ্ট্রীয় সভা এবং ব্যবস্থাপক সভা, সদস্য 260 এবং সদস্য 375। উদ্দীপকে আইনটির সাথে সম্পর্কিত বিষয়টি উপস্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন। উদ্দীপকে যে বিষয়টি নির্দেশ করা হয়েছে তার অন্যতম বৈশিষ্ট্য হলো 1, 2, 3 সবগুলো যুক্তরাষ্ট্রীয় আদালত, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রে দ্বৈত শাসন। যুক্তরাষ্ট্রীয় আদালত, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রে দ্বৈত শাসন। এরপরে হচ্ছে প্রাদেশিক নির্বাচন 1937 এবং 1946। অবিভক্ত বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? অবিভক্ত বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1937 সালে। অবিভক্ত বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন 1937 সালে অনুষ্ঠিত হয়। অবিভক্ত বাংলার প্রথম প্রাদেশিক আইনসভা নির্বাচন বা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে 1937 সালে। 1935 সালে ভারত শাসন আইনের দ্বারা নির্ধারিত প্রাদেশিক নির্বাচন হয় কত সালে? 1935 সালের ভারত শাসন আইনের দ্বারা নির্ধারিত প্রাদেশিক নির্বাচন হয় 1937 সালে। তাহলে আইনের দ্বারা নির্ধারিত নির্বাচন হয়েছে 1937 সালে। 1935 সালের আইনের দ্বারা নির্ধারিত নির্বাচন, প্রাদেশিক নির্বাচন 1937 সালে। 1937 সালের নির্বাচনে কোনটি কংগ্রেসের ব্যতিক্রমী অর্জন? সেটা হচ্ছে 7টি মুসলিম আসন। কংগ্রেস হিন্দুপন্থী হলেও এটি 7টি মুসলিম আসন জয় করে। 1937 সালের নির্বাচনে 7টি মুসলিম আসন কংগ্রেসের ব্যতিক্রমী অর্জন। 1937 সালের নির্বাচনে 7টি মুসলিম আসন কংগ্রেসের ব্যতিক্রমী অর্জন। প্রাদেশিক স্বায়ত্তশাসন হল খ 1 এবং 3। তাহলে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া। প্রাদেশিক স্বায়ত্তশাসন হলো কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করে দেওয়া আর প্রদেশের নিজস্ব শাসন প্রতিষ্ঠা করা। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূল কথা হলো প্রাদেশিক মন্ত্রিসভা প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে। এরপর হচ্ছে 3, প্রদেশের দ্বৈত শাসন প্রবর্তিত হবে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূল কথা হলো প্রাদেশিক মন্ত্রিসভা প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে আর প্রদেশের দ্বৈত শাসন প্রবর্তিত হবে। প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূল কথা হলো প্রাদেশিক মন্ত্রিসভা প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে, প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তিত হবে। 1946 সালে প্রাদেশিক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করা যায়। গ 1, 2, 3 সরকার গঠনে কংগ্রেসের প্রাধান্য লাভ করা, মুসলিম লীগ মুসলিম আসনে প্রাধান্য বিস্তার করে এবং নির্বাচনে দ্বিদলীয় প্রাধান্য দেখা যায়। 1946 সালে প্রাদেশিক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় সরকার গঠনে কংগ্রেস প্রাধান্য লাভ করে, মুসলিম লীগ মুসলিম আসনের প্রাধান্য বিস্তার করে, নির্বাচনের দ্বিদলীয় প্রাধান্য দেখা যায়। এরপর হচ্ছে জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্বের প্রচার করেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহর লাহোর প্রস্তাব সংশোধনকারী ফলাফল কি? গ অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ ব্যাহত। জিন্নাহর লাহোর প্রস্তাব সংশোধনের ফলাফল কি? অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ ব্যাহত। জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূল দিক কোনটি? সেটা হচ্ছে ভারতে হিন্দু মুসলমানদের সমান অধিকার। জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের মূল দিক কোনটি? ভারতে হিন্দু মুসলমানদের সমান অধিকার। 1946
কত সালে জিন্নাহর 14 দফা দাবি পেশ করা হয়? ঘ 1929 সালে। কত সালে জিন্নাহর 14 দফা দাবি পেশ করা হয়? 1929 সালে। কত সালে জিন্নাহর 14 দফা দাবি পেশ করা হয়? 1929 সালে। এরপর হচ্ছে জিন্নাহর 14 দফা কোন অঞ্চলকে পৃথক প্রদেশ করার দাবি ছিল? জিন্নাহর 14 দফায় কোন অঞ্চলকে পৃথক প্রদেশ দাবি পৃথক পৃথক প্রদেশ করার দাবি ছিল? সেটা হচ্ছে সিন্ধু প্রদেশ। জিন্নাহর 14 দফায় সিন্ধু অঞ্চলকে পৃথক প্রদেশ করার দাবি ছিল। দ্বিজাতি তত্ত্বের সূচনা হয় কত সালে? দ্বিজাতি তত্ত্বের সূচনা হয় 1940 সালে। দ্বিজাতি তত্ত্বের সূচনা হয় কত সালে? দ্বিজাতি তত্ত্বের সূচনা হয় 1940 সালে। লাহোর প্রস্তাব 1940। শেরেবাংলা একে ফজলুল হক কত সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন? সেটা হচ্ছে 1940। ভারতে মাত্র দুটি দলই আছে, ব্রিটিশ ও কংগ্রেস। ঘোষণাটি হচ্ছে জওহরলাল নেহেরুর। ভারতে মাত্র দুটি দলই আছে, ব্রিটিশ ও কংগ্রেস। ঘোষণাটি হচ্ছে জওহরলাল নেহেরু। মুসলিম লীগ কত সালে মন্ত্রী মিশন পরিকল্পনা বর্জন করে? 1946 সালে। মুসলিম লীগ কত সালে মন্ত্রী মিশন পরিকল্পনা বর্জন করে? 1946 সালে। মুসলিম লীগ কত সালে মন্ত্রী মিশন পরিকল্পনা বর্জন করে? 1946 সালে। মোহাম্মদ আলী জিন্নাহর নাজাত দিবস ঘোষণার কারণ কি? মোহাম্মদ আলী জিন্নাহর নাজাত দিবস ঘোষণার কারণ কংগ্রেসের পদত্যাগ। মোহাম্মদ আলী জিন্নাহর নাজাত দিবস ঘোষণার কারণ কি? কংগ্রেসের পদত্যাগ। মোহাম্মদ আলী জিন্নাহর নাজাত দিবস ঘোষণার কারণ হচ্ছে কংগ্রেসের পদত্যাগ। এরপর হচ্ছে লাহোর প্রস্তাবের মাঝে প্রত্যাখ্যান করার ইঙ্গিত থাকে ক হচ্ছে 1 এবং 3, ক্রিপস প্রস্তাব এবং মন্ত্রী মিশন পরিকল্পনা। লাহোর প্রস্তাবের মাঝে প্রত্যাখ্যান করার ইঙ্গিত থাকে ক্রিপস প্রস্তাব এবং মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা, ক্রিপস প্রস্তাব ও মন্ত্রী মিশন পরিকল্পনা। মন্ত্রী মিশন পরিকল্পনা 1946 সালে নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা গঠিত হয়? 1946 সালে নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা গঠিত হয়? সেটা হচ্ছে কি খ হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। 1946 সালে নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা গঠিত হয়? হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। এরপর হচ্ছে সালে নির্বাচনের পর কার নেতৃত্বে বাংলার মন্ত্রিসভা গঠিত হয়? হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে। ক্রিপস মিশন ব্যর্থতায় পর্যবেসিত হয় কেন? কংগ্রেস প্রত্যাখ্যান করায়। মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কত সালে? সেটা হয় 1946 সালে। মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কত সালে? 1946 সালে। মন্ত্রী মিশনের সদস্য ছিলেন কারা? মন্ত্রী মিশনের সদস্য ছিলেন স্যার স্টেফোর্ড ক্রিপস, লর্ড পেটলিক লরেন্স, A.B. আলেকজান্ডার। মন্ত্রী মিশনের সদস্য ছিলেন কারা? স্যার স্টেফোর্ড ক্রিপস, লর্ড পেটিক লরেন্স এবং A.B. আলেকজান্ডার।
মন্ত্রী মিশন পরিকল্পনা প্রদান করেন কে? মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান কে ছিলেন? সেটা হচ্ছে স্যার স্টেফোর্ড ক্রিপস। মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান কে ছিলেন? মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান ছিলেন স্যার স্টেফোর্ড ক্রিপস। মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের কংগ্রেস সম্পর্কে কী মন্তব্য করেছেন? সেটা হচ্ছে অখণ্ড ভারতের প্রতি কংগ্রেসের আন্তরিকতার অভাব ছিল। মৌলানা আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে কংগ্রেস সম্পর্কে কী মন্তব্য করেছেন? অখণ্ড ভারতের প্রতি কংগ্রেসের আন্তরিকতার অভাব ছিল। এরপর হচ্ছে স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ 1947। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের সাথে কোন ব্যক্তি জড়িত? অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের সাথে কোন ব্যক্তি জড়িত ছিলেন? তিনি হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের সাথে কোন ব্যক্তি জড়িত ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আমি সবসময় অখণ্ড বাংলা বৃহৎ বাংলার পক্ষপাতী উক্তিটি কী করেছেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্ত বাংলা একদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন গ জওহরলাল নেহেরু। যুক্ত বাংলা একদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন জওহরলাল নেহেরু। তারপর হচ্ছে নবীন স্যার শ্রেণীকক্ষে এমন একজন নেতার কথা বলেন যিনি স্বাধীন বঙ্গদেশের বিরোধিতা করেছেন। তিনি কার কথা বলেছেন? তিনি হচ্ছেন শ্যামপ্রসাদ মুখার্জি। অর্থাৎ স্বাধীন বঙ্গদেশের বিরোধিতা করেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারত স্বাধীনতা আইন 1947। 3রা জুন পরিকল্পনা কি? ভারত বিভক্ত করার পরিকল্পনা। কোন পরিকল্পনার বাস্তব রূপ ভারত স্বাধীনতা আইন? সেটা হচ্ছে 3রা জুন পরিকল্পনা। 3 জুন পরিকল্পনা। 1947 সালের কত তারিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয়দের কাছে প্রদেশের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন? গ 20 ফেব্রুয়ারি। 1947 সালের কত সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয়দের কাছে এই দেশের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন? 20 ফেব্রুয়ারি। 1947 সালের কত তারিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয়দের কাছে এই দেশের ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন? সেটা হচ্ছে কি 20 ফেব্রুয়ারি। ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। পশ্চিম বাংলা ও পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব ও পূর্ব পাঞ্জাবের সীমানা নির্ধারণ কমিশনের সভাপতি কে ছিলেন? 103। সেটা হচ্ছে খ হচ্ছে স্যার সিরিল রেডক্লিফ। পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব এবং পূর্ব পাঞ্জাবের সীমানা নির্ধারণের কমিশনের সভাপতি ছিলেন স্যার সিরিল রেডক্লিফ। ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক সংকট নিরসনে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? 1947 সালে ভারত স্বাধীনতা আইন। ভারতের রাজনৈতিক শাসনতান্ত্রিক সংকট নিরসনে কোনটি মুখ্য ভূমিকা পালন করে? 1947 সালের ভারত স্বাধীনতা আইন। ভারত স্বাধীনতা আইনের ফলাফল খ 1.3 ইংরেজ শাসনের অবসান এবং খ ভারত বিভক্তি। ভারত স্বাধীনতা আইনের ফলাফল ইংরেজ শাসনের অবসান, ভারত বিভক্তি। ভারত স্বাধীনতা আইনের ফলাফল ইংরেজ শাসনের অবসান এবং বিভক্তি। লাহোর প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে খ 1.3। লাহোর প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয় সেটি হচ্ছে 1 এবং 3 পাকিস্তান ও ভারত সৃষ্টি, সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট। লাহোর প্রস্তাবের গুরুত্ব বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয় পাকিস্তান এবং ভারত সৃষ্টি, সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট। রাজীবের দেশটি একসময় বিদেশি শক্তি দ্বারা শাসিত হয়।
একসময় উপনিবেশিক সরকার একটি আইন করে এই দুটি রাষ্ট্রের জন্ম হয়। এর একটি রাজীবের রাষ্ট্র। উদ্দীপকে বর্ণিত উপনিবেশিক সরকারের তৈরি আইনের সাথে তোমার পঠিত কোন আইনটি সামঞ্জস্যপূর্ণ? সেটা হচ্ছে 1947 সালে ভারত শাসন আইন। উক্ত আইনের ফলে ভারত ব্রিটিশ শাসনের অবসান হয়, মুসলমানদের আলাদা রাষ্ট্রের অধিকারী হয় এবং হিন্দু মুসলিম দ্বন্দ্বের অবসান হয়। তাহলে এখন হচ্ছে 1947 থেকে 1971, যেটা আমাদের সিলেবাসে আছে। পাকিস্তান থেকে বাংলাদেশ। পাকিস্তান রাষ্ট্রস্বরূপ ও পাকিস্তান রাষ্ট্রে বাঙালিদের অবস্থা। পাকিস্তানি আমলে বাঙালিদের মনে ক্ষোভ জন্ম নেয় কেন? বিমাতাসুলভ আচরণের জন্য। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কত সালের নির্বাচনে মুসলিম লীগের বিজয় অপরিহার্য ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কত সালের নির্বাচনে মুসলিম লীগের বিজয় অপরিহার্য ছিল? খ 1946 সালের। 1946 সালের পাকিস্তান প্রতিষ্ঠার জন্য 1946 সালের নির্বাচনে মুসলিম লীগের বিজয় অপরিহার্য ছিল। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য কত সালের নির্বাচন মুসলিম লীগের বিজয় অপরিহার্য ছিল? সেটা হচ্ছে 1946 সালের নির্বাচন। পাকিস্তানের জন্মের পর পূর্ব বাংলার কোন প্রদেশের বাস্তুহারাদের নিয়ে সংকটে পড়ে? বিহার। পাকিস্তান জন্মের পর পূর্ব বাংলা কোন প্রদেশের বাস্তুহারাদের নিয়ে সংকটে পড়ে? বিহার। পাকিস্তান জন্মের পর পূর্ব বাংলা কোন প্রদেশের বাস্তুহারাদের নিয়ে সংকটে পড়ে? বিহার। রাশেদ বিশ্ব মানচিত্রে দেখছে পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবধান 2000 মাইল। এই ব্যবধান পাকিস্তান আমলে কী সমস্যা তৈরি করেছিল? রাজনৈতিক বিচ্ছিন্নতা। রাশেদ বিশ্ব মানচিত্রে দেখেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবধান 2000 মাইল। এই ব্যবধানটি পাকিস্তান আমলে কী সমস্যা তৈরি করেছিল? রাজনৈতিক বিচ্ছিন্নতা। পাকিস্তান গণপরিষদের পূর্ব বাংলার প্রতিনিধিত্ব। পাকিস্তান গণপরিষদে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব দুই পাকিস্তানের মাঝে আঞ্চলিক সমস্যা তৈরি করেছিল কোনটি? বিশাল দূরত্ব। প্রথম গণপরিষদে পশ্চিম পাকিস্তানের কতজন সদস্য ছিল? 35 জন। প্রথম গণপরিষদে পশ্চিম পাকিস্তানের কতজন সদস্য ছিল? 35 জন। প্রথম গণপরিষদে পশ্চিম পাকিস্তানের কতজন সদস্য ছিল? 35 জন। পূর্ব পাকিস্তানের জন্য রাজনৈতিক সমস্যা ছিল কোনটি? সীমিত অংশগ্রহণ। পূর্ব পাকিস্তানের জন্য রাজনৈতিক সমস্যা ছিল কোনটি? সীমিত অংশগ্রহণ। পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ কত সালে সংগঠিত হয়? পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ কত সালে গঠন করা হয়? সেটা হচ্ছে 1955 সালে। পাকিস্তানের দ্বিতীয় গণপরিষদ কত সালে গঠন করা হয়? সেটা হচ্ছে 1955 সালে। পাকিস্তান আমল 1947 থেকে 1971 বাঙালিদের জন্য ছিল 9। বাঙালিদের জন্য ছিল 1 শোষণ ও বঞ্চনার ইতিহাস। বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রের পূর্ব বাংলায় প্রতিনিধিত্ব। বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রে পূর্ব বাংলার প্রতিনিধিত্ব। পূর্ব পাকিস্তানের উপনিবেশ প্রাপ্তে থাকে কোন শাসক গোষ্ঠী? সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী। তৎকালীন পাকিস্তানের শাসনের পূর্বে পাকিস্তানের বিমান বাহিনীর বৈমানিকের সংখ্যা কীরূপ ছিল? তৎকালীন পাকিস্তান শাসনের পূর্বে পাকিস্তানের বিমান বাহিনীর বৈমানিকের সংখ্যা কীরূপ ছিল? 9%। অর্থাৎ পাকিস্তান শাসনামলে পূর্ব পাকিস্তানের বিমান বাহিনীর বৈমানিকের সংখ্যা কীরূপ ছিল? 9%। অখণ্ড পাকিস্তান শাসনামলে পাকিস্তানের সিভিল সার্ভিস পদে পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা কতজন ছিল? সেটা হচ্ছে 186 জন। অখণ্ড পাকিস্তান শাসনামলে পাকিস্তান সিভিল সার্ভিস পদে পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা কতজন ছিল? 186 জন। ভাষা আন্দোলন 1948 থেকে 1952। মৌলানা ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন কত সালে? মৌলানা ভাসানী আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন 1949 সালে। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে কোনটি পরিলক্ষিত হয়? তমুদ্দিন মজলিসের প্রচেষ্টা। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে কোনটি পরিলক্ষিত হয়? তমুদ্দিন মজলিসের প্রচেষ্টা। 1952 সালে ভাষার দাবিতে পূর্ব বাংলার ছাত্র সমাজ
কোন ধারা ভঙ্গ করে, সেটা হচ্ছে 144 ধারা। 1952 সালের ভাষার দাবিতে পূর্ব বাংলার ছাত্র সমাজ কোন ধারা ভঙ্গ করে, 144 ধারা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি? বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস হচ্ছে ভাষা। আওয়ামী লীগ গঠিত হয় মাওলানা ভাসানী তাতে কোন পদ গ্রহণ করেন? মুসলিম লীগ গঠিত হলে মাওলানা ভাসানী তাতে কোন পদ গ্রহণ করেন? মুসলিম লীগ গঠিত হলে মাওলানা ভাসানী তাতে সভাপতি পদটি গ্রহণ করেন। সভাপতি। উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তিটি কার? উর্দু এবং শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, উক্তিটি হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর। শুধু উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, মোহাম্মদ আলী জিন্নাহ। পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের কোন দাবি মেনে নিতে অস্বীকার করেন? সেটা হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কে উদ্বোধন করেন? কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম উদ্বোধন করেন শহীদ শফিউলের পিতা। এখানে শফিউল হবে, শহীদ শফিউলের পিতা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কে উদ্বোধন করেন? শহীদ শফিউলের পিতা। শফিউলের পিতা। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? গ. ভাষা আন্দোলনের বেগবান করতে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? ভাষা আন্দোলন বেগবান করতে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কেন? ভাষা আন্দোলন বেগবান করতে। রাষ্ট্রভাষার দাবিতে সর্বপ্রথম কবে হরতাল পালিত হয়? রাষ্ট্রভাষার দাবিতে সর্বপ্রথম কবে হরতাল পালিত হয়? গ. 1948 সালের 11ই মার্চ। রাষ্ট্রভাষার দাবিতে সর্বপ্রথম কবে হরতাল পালিত হয়? 1948 সালের 11 মার্চ। রাষ্ট্রভাষার দাবিতে সর্বপ্রথম কবে হরতাল পালিত হয়? 1948 সালের 11 মার্চ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন শামসুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? শামসুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? শামসুল হক আহ্বায়ক ছিলেন। পাকিস্তানের জনসংখ্যার মোট কত ভাগ বাংলায় কথা বলতো? প্রায় 56 ভাগ। মুনিরার মোবাইলে তার বান্ধবী ইংরেজিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উইশ করায় সে রেগে যায়। তার মধ্যে বাংলার ইতিহাসে কোন ঘটনার প্রভাব পড়েছে? সেটা হচ্ছে ভাষা আন্দোলন। উর্দুকে রাষ্ট্রভাষা করার মতামতের সাথে জড়িত? উর্দুকে রাষ্ট্রভাষা করার মতামতের সাথে জড়িত 1, 2, 3 সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, উত্তরপ্রদেশের মুসলিম লীগ নেতাগণ, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। উর্দুকে রাষ্ট্রভাষা করার মতামতের সাথে জড়িত মোহাম্মদ আলী জিন্নাহ, উত্তরপ্রদেশের মুসলিম লীগ নেতাগণ, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। বাঙালি জাতীয়তাবাদ হলো একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, একটি ইতিহাস ও সংস্কৃতি ভিত্তিক চেতনা, একটি অসাম্প্রদায়িক চেতনা। বাঙালি জাতীয়তাবাদ হলো একটি ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, একটি ইতিহাস ও সংস্কৃতি ভিত্তিক চেতনা ও একটি অসাম্প্রদায়িক চেতনা। আদিবা মনোযোগ দিয়ে টেলিভিশনের খবর দেখছিল। এক নেতা ছাত্রদের এক সমাবেশে বলিষ্ঠ কণ্ঠে সরকারের গৃহীত রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন। সমাবেশের এক অংশ না দুর্নীতি এর প্রতিবাদ জানায়। এটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত নেতাদের বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? সেটা হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন। উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল ক 1, 2 সেটা হচ্ছে জাতীয় চেতনার উদ্বুদ্ধ হওয়া, ভূখণ্ড সীমানা নির্ধারণ করা। উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ ফলাফল ছিল জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হওয়া, ভূখণ্ডের সীমানা নির্ধারণ করা। নিচের উদ্দীপকটি পড়ো, 31 এবং 32 নং প্রশ্ন উত্তর দাও। চিত্রটি কিসের পরিচয় বহন করে? সেটা হচ্ছে ভাষা আন্দোলন। উক্ত ঘটনার চেতনায় দরুনই পরবর্তীকালে গ হচ্ছে কি গ হচ্ছে 1-3 54 নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। 54 নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। এরপর হচ্ছে 3 বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত হয়।
1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন। কত সালে আওয়ামী মুসলিম লীগ মুসলিম শব্দটি বর্জন করে আওয়ামী লীগ নামকরণ করেন? সেটা হচ্ছে 1955 সালে। যুক্তফ্রন্ট নির্বাচনে প্রতীক কী ছিল? যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক ছিল নৌকা। যুক্তফ্রন্টের কর্মসূচি ছিল কত দফা ভিত্তিক? যুক্তফ্রন্টের কর্মসূচি ছিল 21 দফা ভিত্তিক। বাংলাদেশে বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে কি গঠন করেছিল? যুক্তফ্রন্ট। বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ মিলে কি গঠন করেন? যুক্তফ্রন্ট। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ছিল? 21 দফা। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন প্রমাণ করে 1-2 স্বায়ত্তশাসনের যৌক্তিকতা, মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব বৃদ্ধি। 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচন প্রমাণ করে স্বায়ত্তশাসনের যৌক্তিকতা, মধ্যবিত্ত শ্রেণীর প্রভাব বৃদ্ধি। 1956 সালে প্রণীত পাকিস্তান সংবিধান কোন তারিখে থেকে কার্যকর করা হয়? সেটা হচ্ছে 23 মার্চ। 1956 সালে প্রণীত পাকিস্তান সংবিধান কোন তারিখ থেকে কার্যকর করা হয়? 23 মার্চ। 1956 সালে প্রণীত পাকিস্তান সংবিধান কোন তারিখ থেকে কার্যকর করা হয়? 23 মার্চ। 1956 সালে পাকিস্তান সংবিধানের কোনটি গৃহীত হয়? খ. যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। 1956 সালে পাকিস্তান সংবিধানে কোনটি গৃহীত হয়? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। 1956 সালে পাকিস্তান সংবিধানে কোনটি গৃহীত হয়? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। 1956 সালের সংবিধানের প্রদেশে কোন ব্যবস্থাটি রাখা হয়? খ. সংসদীয় ব্যবস্থা। 1956 সালের কোন ব্যবস্থাটি রাখা হয়? সংসদীয় ব্যবস্থা। 1956 সালের সংবিধানের প্রদেশে কোন ব্যবস্থাটি রাখা হয়? সংসদীয় ব্যবস্থা। 1956 সালে গঠিত গণপরিষদের 80 জন সদস্যদের কোন প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়? পরোক্ষ নির্বাচন। 1956 সালে গঠিত গণপরিষদের 80 জন সদস্যের কোন প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়? পরোক্ষ নির্বাচন। 1956 সালে গঠিত গণপরিষদে 80 জন সদস্যের কোন প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়? পরোক্ষ নির্বাচন। পাকিস্তান সংবিধানের প্রণয়ন সমস্যা হলো 43। পাকিস্তান সংবিধান প্রণয়নের সমস্যা হলো ভাষার ভিন্নতা। এটা ঠিক আছে। পাকিস্তান সংবিধান প্রণয়নের সমস্যা হলো ভাষার ভিন্নতা। 2 হলো কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, আইনসভার প্রতিনিধিত্ব সংখ্যা। 1, 2, 3। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, আইনসভার প্রতিনিধিত্ব সংখ্যা। সংবিধানের সমস্যা এটা হচ্ছে কি? ভাষার ভিন্নতা, কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, আইনসভার প্রতিনিধিত্ব সংখ্যা। 1956 সালে বাঙালিদের সমালোচনার বিষয় ছিল খ হচ্ছে 1-3 প্রদেশে কেন্দ্রের অন্যায় হস্তক্ষেপ, প্রশাসনিক কর্মকর্তাদের অশুভ কর্মকাণ্ড। 1956 সালে বাঙালিদের সমালোচনার বিষয় ছিল প্রদেশে কেন্দ্রের অন্যায় হস্তক্ষেপ, প্রশাসনিক কর্মকর্তাদের অশুভ কর্মকাণ্ড। 1956 সালে বাঙালিদের সমালোচনার বিষয় ছিল প্রদেশে কেন্দ্রের অন্যায় হস্তক্ষেপ, প্রশাসনিক কর্মকর্তাদের অশুভ কর্মকাণ্ড। 1958 সালে সামরিক শাসন মৌলিক গণতন্ত্র আদেশ কে জারি করেন? সেটা হচ্ছে আইয়ুব খান। 1958 সালের কত তারিখে পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়? 1958 সালে 7 অক্টোবর। 1958 সালের কত তারিখে পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়? 7 অক্টোবর। 1958 সালের কত তারিখে? 1958 সালের 7 অক্টোবর তারিখে পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানে সামরিক আইন জারি করা হয়। 1956 সালের সংবিধান বাতিলের সাথে জড়িত কোনটি? 1956 সালের সংবিধান বাতিলের সাথে জড়িত হচ্ছে রাষ্ট্রপতির আদেশ। 1956 সালের সংবিধান বাতিলের সাথে জড়িত কোনটি? রাষ্ট্রপতির আদেশ। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একদলীয় নয় বরং
জোট সরকারের বাস্তবতা হয়ে উঠেছে। 1958 সালের সামরিক শাসনের জন্য কোন জোট পরোক্ষ কারণ হিসেবে কাজ করেছে, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী ও গুরমানির জোট। 1958 সালে গুরুমানির জোট। বাংলাদেশের রাজনীতি বর্তমানে একদলীয় নয়, বরং জোট সরকারের বাস্তবতা হয়ে উঠেছে। 1958 সালের সামরিক শাসনের জন্য জোট পরোক্ষ কারণ হিসেবে কাজ করেছে, সেটা হচ্ছে গ সোহরাওয়ার্দী ও গুরমানির জোট। 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারির মূল কারণ কোনটি? 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির মূল কারণ হচ্ছে গ সামরিক কর্মকর্তাদের উচ্চাকাঙ্ক্ষা। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির মূল কারণ হচ্ছে সামরিক কর্মকর্তাদের উচ্চ আকাঙ্ক্ষা। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির মূল কারণ হচ্ছে সামরিক কর্মকর্তাদের উচ্চ আকাঙ্ক্ষা। এরপর হচ্ছে 1966 সালের 6 দফা। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব বাংলা কোন দাবিতে সোচ্চার হয়, সেটা হচ্ছে সামরিক নিরাপত্তা। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব বাংলা কোন দাবিতে সোচ্চার হয়, সামরিক নিরাপত্তা। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর পূর্ব বাংলা কোন দাবিতে সোচ্চার হয়, সামরিক নিরাপত্তা। 6 দফা দাবিতে নৌবাহিনী সদর দপ্তর কোথায় স্থানান্তর করার দাবি জানানো হয়, গ চট্টগ্রামে। 6 দফা দাবিতে নৌবাহিনী সদর দপ্তর কোথায় স্থানান্তর করার দাবি জানানো হয়, চট্টগ্রামে। 6 দফা কেন্দ্রিক রাজনীতিতে কোন রাজনৈতিক দলটি জড়িত, খ আওয়ামী লীগ। 6 দফা কেন্দ্রিক রাজনীতিতে কোন রাজনৈতিক দলটি জড়িত, আওয়ামী লীগ। 6 দফা বাঙালির মুক্তির সনদ বলার কারণ, এটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেরণা, বাঙালির ন্যায্য অধিকারের সনদ, মৌলিক অধিকারের ভিত্তি। 6 দফার মূল লক্ষ্য হলো 1, 2, 3 বাঙালিদের অর্থনৈতিক মুক্তি, স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠা। 6 দফার মূল লক্ষ্য হলো বাঙালিদের অর্থনৈতিক মুক্তি, স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠা। নিচের অনুচ্ছেদটি পড়ো, 55 এবং 56 নং প্রশ্ন উত্তর দাও। 1963 সালে 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বাঙালির সব ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্য কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধু এই সম্মেলনে কোন কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে 6 দফা কর্মসূচি। এই কর্মসূচি দেখে আইয়ুব খান শঙ্কিত হয়ে পড়ার কারণ হলো 1, 2, 3 বৈদেশিক মুদ্রার ভাগ কমে যাবে, পূর্ব পাকিস্তানের শোষণ বন্ধ হয়ে যাবে, পূর্ব পাকিস্তানের স্বাধীন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। ছাত্র সমাজের 11 দফা আইয়ুব খান কার হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, সেটা হচ্ছে ইয়াহিয়া খানের হাতে। আইয়ুব খান কার হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, ইয়াহিয়া খানের হাতে। 1969 সালে গণঅভ্যুত্থানে কে পদত্যাগ করেছিলেন? 1969 সালে গণঅভ্যুত্থানে কে পদত্যাগ করেছিলেন, গ আইয়ুব খান। 1969 সালের গণঅভ্যুত্থানে কে পদত্যাগ করেছিলেন, আইয়ুব খান। 1969 সালের গণঅভ্যুত্থানে কে পদত্যাগ করেছিলেন, সেটা হচ্ছে কে, আইয়ুব খান। রিন্টু এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগে জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়। রিন্টু এলাকায় সন্ত্রাস সৃষ্টির অভিযোগে জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়। এই আইনটি সম্পর্কে ছাত্রদের 11 দফায় কী দাবি ছিল, সেটা হচ্ছে আমরা বলতে পারি রহিতকরণ। 11 দফা কর্মসূচি ঘোষণার সাথে জড়িত কোন সংগঠন, সেটা হচ্ছে ছাত্র সংগ্রাম পরিষদ। 11 দফা কর্মসূচি ঘোষণার সাথে জড়িত কোন সংগঠন, ছাত্র সংগ্রাম পরিষদ। ঐতিহাসিক আগরতলা মামলা, কোন ঘটনার মাধ্যমে আগরতলা মামলার সব আসামি মুক্তি পায়, সেটা হচ্ছে 1969 গণঅভ্যুত্থান। কোন ঘটনার মাধ্যমে আগরতলা মামলার সব আসামি মুক্তি পায়, 1969 গণঅভ্যুত্থান। বাংলার রাজনৈতিক ইতিহাসে 1969 সাল বিখ্যাত হয়ে আছে কেন, সেটা হচ্ছে ছাত্র আন্দোলনের জন্য গণঅভ্যুত্থান। ছাত্র আন্দোলনের জন্য বাংলার রাজনৈতিক ইতিহাসে 1969 সাল বিখ্যাত হয়ে আছে কেন, ছাত্র আন্দোলনের জন্য গণঅভ্যুত্থান। 6 দফা আন্দোলনকে দমন করার জন্য শাসকরা কার বিরুদ্ধে মামলা
দায়ের করে, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান। আগরতলা মামলা করা হয় কত সালে? 1966 সালে। না, 1966 সালে 6 দফা, 1968 সালে আগরতলা মামলা। আগরতলা মামলা করা হয় কত সালে? 1968 সালে। গণ অভ্যুত্থানের অর্থনৈতিক কারণ কোনটি? গণ অভ্যুত্থানের গুটি কয়েকের হাতে পুঞ্জীভূত সম্পদ। গণ অভ্যুত্থানের অর্থনৈতিক কারণ কোনটি? গুটি কয়েকের হাতে পুঞ্জীভূত সম্পদ। 1969 সালের গণ অভ্যুত্থান। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কোন সালের কত তারিখে? সেটা হচ্ছে 1969 সালের 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কোন সালের কত তারিখে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান করা হয় কোন সালের কত তারিখে? 1969 সালের 23 ফেব্রুয়ারি। 1969 সালের 23 ফেব্রুয়ারি। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি ভূষিত করেন তুফাইল আহমেদ। 1969 সালের গণ আন্দোলনে গণ অভ্যুত্থান রূপ লাভ করার কারণ কি? গ. আসাদের মৃত্যু। 1969 গণ আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ লাভ করার কারণ কি? আসাদের মৃত্যু। 1969 গণ আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ লাভ করার কারণ কি? আসাদের মৃত্যু। 1969 গণ আন্দোলনে গণ অভ্যুত্থানের রূপ লাভ করার কারণ কি? আসাদের মৃত্যু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলা শহীদ আসাদ দিবসের বক্তৃতা হচ্ছিল কোন তারিখে? এই বক্তৃতা অনুষ্ঠানটি হয়েছিল। হ্যালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলায় শহীদ আসাদ দিবসের বক্তৃতা হচ্ছিল কোন তারিখে? এই বক্তৃতা অনুষ্ঠানটি হয়েছিল, সেটি হচ্ছে 20 জানুয়ারি। গণ অভ্যুত্থানের ফলাফল কোনটি? গণ অভ্যুত্থানের ফলাফল হচ্ছে ক. আইয়ুব খানের পতন। প্রেসিডেন্ট আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেন? খ. মোহাম্মদ ইয়াহিয়া খান। প্রেসিডেন্ট আইয়ুব খান মোহাম্মদ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে বিদায় নেন। নিচের উদ্দীপকটি পড়ো। 72-73 নং প্রশ্ন উত্তর দাও। মিশরের রাজতন্ত্রের নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ এই মিশরীয় জনগণ তাদের শাসকের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠে। প্রতিবাদ একসময়ে রাজতান্ত্রিক শাসকের পতন ঘটায়। ফলে মিশরও নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়। 72 উদ্দীপকের মিশরীয় ঘটনাটির সাথে বাংলার ইতিহাসে কোন ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ? অবশ্যই 69 গণ অভ্যুত্থান। মিশরীয় জনগণের প্রতিবাদের সাথে বাংলার ইতিহাসে সংশ্লিষ্ট ঘটনাটি বাংলার জনগণের সামঞ্জস্যপূর্ণ প্রতিবাদ ছিল, সেটা হচ্ছে গ. গণতন্ত্র বাস্তবায়ন, অর্থনৈতিক বৈষম্যের অবসান, সামরিক চক্রের কর্তৃত্ব বিলুপ্তি। তিনটাই। 1970 সালের নির্বাচন টপিক হচ্ছে কবে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়? সেটা হচ্ছে 2 এপ্রিল। 2 এপ্রিল বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। 1970 সালে কবে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়? 2 এপ্রিল। এক ব্যক্তি এক ভোট নীতির ভিত্তিতে জাতীয় ও প্রাদেশিক জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় কত সালে? সেটা হচ্ছে 1970 সালে। এক ব্যক্তি এক ভোট নীতির ভিত্তিতে জাতীয় প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় 1970 সালে। ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশের আলোকে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা কত ছিল? সেটা হচ্ছে গ. 169টি। ইয়াহিয়া খানের আইনগত কাঠামো আদেশের আলোকে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা কত ছিল? 169টি। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রদত্ত ভোটের কত ভাগ আওয়ামী লীগ পায়? সেটা হচ্ছে 75%। বাঙালি একটি আলাদা জাতি প্রমাণিত হয় কত সালের নির্বাচনে? সেটা হচ্ছে 1970 সালের। বাঙালি একটি আলাদা জাতি প্রমাণিত হয় কত সালের নির্বাচনে? 1970 সালের। নির্বাচন কমিশন নির্বাচনের আগে কিছু করণীয় নীতিমালা পেশ করে। ইয়াহিয়ার এমন নীতিমালার অন্তর্ভুক্ত হলো খ. 1 এবং 3 এক ব্যক্তি এক ভোট, আরেকটা হচ্ছে কি সর্বজনীন ভোটাধিকার। নির্বাচন কমিশন নির্বাচন আগে কিছু করণীয় নীতিমালা পেশ করে। ইয়াহিয়ার এমন নীতিমালা
নীতিমালার অন্তর্ভুক্ত হলো এক ব্যক্তি এক ভোট, সর্বজনীন ভোটাধিকার। অসহযোগ আন্দোলন 1971, অসহযোগ আন্দোলন 1971। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমদ। রেসকোর্স ময়দান বর্তমানে কী নামে পরিচিত? সোহরাওয়ার্দী উদ্যান। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কে? সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কে? সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হওয়ায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের কত তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়? 3 মার্চ। 1971 সালের কত তারিখে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়? 3 মার্চ। অসহযোগ আন্দোলনের ফলে পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকদের উপলব্ধি কীরূপ হয়েছিল? স্বৈরাচারী শাসক অসম্ভব। অসহযোগ আন্দোলনের ফলে পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকের উপলব্ধি কীরূপ হয়েছিল? স্বৈরাচারী শাসন অসম্ভব। বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বিশ্ববিখ্যাত কোন ভাষণের সাথে তুলনা করা হয়? সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ ভাষণ। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান মূলত কী চেয়েছিলেন? সেটা হচ্ছে স্বাধিকার। বঙ্গবন্ধু কেমন মন নিয়ে 7ই মার্চের ভাষণ দিতে উপস্থিত হয়েছিলেন? খ. দুঃখ ভারাক্রান্ত মন। আমাদের যখন মরতে শিখিয়েছি এখন আমরা বলতে কাদের বোঝাই? এখানে পুরো পাকিস্তানি মানুষকে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। এই উক্তিটির সাথে জড়িত 1-2-3 বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, রেসকোর্স ময়দান এবং স্বাধীনতার ঘোষণা। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। 1971 সালে যুদ্ধকালীন সময়ে গঠিত সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন? উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীন হয়। উক্তিটি ঘোষণায় কি শুরু হয়? উক্তিটি শুরু হয় মুক্তিযুদ্ধ। অপারেশন সার্চলাইটের অন্যতম বৈশিষ্ট্য কি? অপারেশন সার্চলাইটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অপারেশন সার্চলাইটের অন্যতম বৈশিষ্ট্য কি? 95। সেটা হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করা। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন খ. ক্যাপ্টেন মনসুর আলী। তারপর হচ্ছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বিজয় দিবস কোনটি? বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণায় যে বার্তাটি দিয়েছিলেন সেটি তিনি কি মনে করেছিলেন? ক. শেষ বার্তা। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল কোথায়? সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। নিচের উদ্দীপকটি পড়ো, এটা লাগবে না। তাহলে আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে 3য় অধ্যায় থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা লাভ।